তো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। জ্ঞাপন করেই আমাদের আজ ক্লাস শুরু করছি। যারা আপনারা 18তম শিক্ষক নিবন্ধনের চারুকলা ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আমরা আপনাদেরকে একেবারে প্রথম থেকে যে ড্রয়িং এর যে বেসিক বিষয়গুলো থাকে এগুলো সম্পর্কে আপনাদের মোটামুটি ধারণা আছে। তারপরে আবার আমরা নতুন করে শুরু করব এবং ক্লাস 6 to 10 এই বিষয়গুলো আপনাদের শেষ করানো হবে। স্যার, আপনার ওইখান থেকে সাউন্ডটা কম আসতেছে। আমার এখান থেকে সাউন্ড কম যাচ্ছে, মানে অন্যরা কি কম শুনছেন? হ্যাঁ স্যার, একটু তুলনামূলক তো কমই সাউন্ড। ওকে, বুঝছি। এখন কি ঠিক শোনা যায়? হ্যাঁ স্যার, এখন একটু জোরে শোনা যায় আগের চাইতে। এখন আপনাদের এই বিষয়গুলো শেষ করা হবে। আপনাদের সপ্তাহে 3 দিন ক্লাস হবে, রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। আহ এখানে আপনাদের তথ্য যে বিষয়গুলো, আপনাদের যারা 18তম নিবন্ধনের যারা ভাই ভাই অংশগ্রহণ করবে, আপনাদের সবগুলো এক কথায় উত্তর। এক কথায় উত্তর। আমি আপনাদেরকে কাজ দেবো, টাস্ক দেবো, সেই টাস্ক গুলো আপনাদের তৈরি করতে হবে। ঠিক আছে? সেটা আমরা তথ্যের দিন আলোচনা করব। আজ আমরা যে বিষয়টা আলোচনা করবো সেটা হলো ব্যবহারিক বিষয়। আপনাদের ব্যবহারিক বিষয় ক্লাস থাকবে রবিবার এবং মঙ্গলবার, এই 2 দিন। আমরা এখন সরাসরি আমাদের ব্যবহারিক ক্লাসে চলে যাচ্ছি। স্যার, তাহলে লিখিত কবে হবে? লিখিতের কথা মানে না, ব্যবহারিক 2 দিন, তাহলে লিখিত কি মানে হবে কিনা? সপ্তাহে মোট কয়দিন তাই জিজ্ঞেস করছি। সেটা তো আপনি তাহলে ভালো করে শুনুন। আমি বলছি সপ্তাহে 3 দিন ক্লাস হবে, 2 দিন ব্যবহারিক, একদিন তথ্য। ও আচ্ছা রবি- স্যার, বুঝছি। রবিবার এবং মঙ্গলবার আপনাদের ব্যবহারিক ক্লাস হবে এবং বৃহস্পতিবার আপনাদের তথ্য ক্লাস হবে। তথ্য ক্লাস আপনাদের টাস্ক দেওয়া হবে, ওই টাস্ক গুলো সম্পন্ন করতে হবে। উম, এখন আমরা গতদিন ক্লাসে শিখলাম যে কিভাবে আলো ছায়া ব্যবহার করতে হয়। আজ আলো ছায়া ব্যবহার করে একটা গাছের পাতা কিভাবে ফুটিয়ে তুলবেন। মনে করেন দূরে একটা গাছ, সেই গাছের পাতাগুলো আলো ছায়ার মাধ্যমে কিভাবে ফুটিয়ে তুলবেন, এটা সবার জন্য জরুরি দরকার এবং এটা জানা সবার জন্য আবশ্যক। এজন্য আমরা আজ শিখবো যে কিভাবে গাছের পাতা আলো ছায়ার মাধ্যমে ফুটিয়ে তুলতে হয়। যারা 18তম ভাইবা দিবেন, আপনাদের কিন্তু এখন থেকে রিয়েলিস্টিক শিখতে হবে। আপনাদের আর ড্রয়িং এর উপর নির্ভর করে থাকলে হবে না, আপনাদের স্কেচ শিখতে হবে, কালারিং শিখতে হবে, বিভিন্ন বিষয়গুলো প্র্যাকটিস করতে হবে। আমি সেগুলো আপনাদের গাইডলাইন দিব। দেখেন, প্রথমে আপনি কিছু ক্যারেক্টার আপনাকে প্র্যাকটিস করতে হবে। সেই ক্যারেক্টার গুলো কি? যে গাছের পাতার শেপ কেমন থাকে। তাহলে আমি সাপোজ ধরে নিলাম যে আমার এখানে একটা গাছের পাতা আছে, এই যে সে পাতাটা কিভাবে অঙ্কন করতে হবে। প্রথমে হালকা করে, আপনারা কিন্তু হালকা করে অঙ্কন করবেন। এরকম হালকা করে একটা রেখা দেবেন, তার এই 2 সাইডে যে গাছের পাতার যে শেপ থাকে, এই যে গাছের যে পাতার শেপ, সেই শেপ আপনারা এখানে দিয়ে দেবেন। এটা বোটা। ঠিক আছে? এটা গাছের পাতার বোটা। আর এখানে ডাল থাকতে পারে। ঠিক আছে? এখানে মনে করেন যে একটা ডাল আছে, এই গাছের একটা ডাল গেছে, এই ডাল থেকে মনে করেন যে অনেকগুলো পাতা, এই যে অনেকগুলো পাতা এরকম বিভিন্ন দিক থেকে আঁকা বাঁকা হয়ে আছে। আগে আমরা একটু ক্লোজ আপ যে ওয়ার্ক গুলো থাকে, সেই ক্লোজ আপ ওয়ার্ক গুলো আগে একটু আমরা একটু দেখাই দিব আপনাদের। তারপরে দূরে যে গাছের যে স্ট্রাকচার গুলো কেমন থাকে সেটা দেখাবো। একটু মনোযোগ সহকারে দেখবেন। তাহলে এখানে একটা পাতা দিলেন, তাহলে এই পাতাগুলো দেওয়ার সিস্টেম কি? আপনাদের কিন্তু আমি গতদিন ক্লাসে বলেছিলাম যে এই যে রেখাগুলো দেবেন, এই রেখাগুলো কিন্তু একই রকম দিবেন না। এ দেখেন, আমি কিন্তু একই রকম দিইনি, কোথাও বা একটু আঁকা বাঁকা, কোথাও সমান্তরাল, এই বিভিন্ন রকম ভাবে, মানে পাতার পাতার যে রেখাগুলো, এইগুলো কিন্তু সব ছায়া।
আমরা যে রেখাগুলো দেখতে পাই সেটা আসলে ছায়া। আগের দিন আপনাদের হাত যে ঘোরাইছিলাম, হাত ঘুরে আপনাকে ওটা দেখানো হয়েছিল। তারপর এখান থেকে আর একটা পাতা এই ভিতর দিয়ে চলে আসছে, ঠিক আছে। এখান থেকে এই যে ভেতর দিয়ে চলে আসছে আর একটা পাতা, এখান থেকে আর একটা পাতায় চলে আসছে। মানে স্যার রেকর্ডিং ক্লাস দিয়েন। একটার ভিতর দিয়ে আর একটা এইভাবে চলে যাচ্ছে, ঠিক আছে। একটার ভিতর দিয়ে আর একটা এইভাবে চলে যাচ্ছে। তারপর এখান থেকে এই যে এটা এর ভিতর দিয়ে চলে গেল, তাহলে এখান থেকে আমরা এই যে এটা এই যে বের করে দিলাম। আবার এখান থেকে এই যে, মানে অঙ্কনের সিস্টেম গুলো একটু নিজেরাই বুঝে নেবেন, এবং না বুঝতে পারলে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন যে এটা কিভাবে নিয়ে যাচ্ছেন, এটা কিভাবে দিচ্ছেন। আমরা কিন্তু পাতার যে ঝাঁক সেটা অঙ্কন করার চেষ্টা করছি। তারপরে এখান থেকে একটা পাতা এর উপর দিয়ে চলে আসলো, এই যে উপর দিয়ে চলে আসছে। তাহলে যখন উপর দিয়ে চলে আসবে তখন কিন্তু আমার এই পাতার এই অংশগুলো আর দেখা যাবে না, যেহেতু এটা উপরে। তখন এটা আমাকে কি করতে হবে, মিশাই দিতে হবে। এটা মিশাই দিতে হবে, তা না হলে এই পাতাটা আগে অঙ্কন করতে হবে। হয় ওটা মিশাই দেবেন, না হলে এই পাতাটা আপনি আগে অঙ্কন করে নেবেন। অঙ্কন করে তারপরে ওই বাকি যে পাতাগুলো অঙ্কন করবেন। যেমন মনে করেন এই পাতাটা আমি আগে অঙ্কন করে নিছি, তাহলে এর নিচে যদি একটা পাতা অঙ্কন করতে চাই, তাহলে এই যে আমি এর মাঝখানে রেখাটা দিয়ে দিলাম, আর এখান থেকে এই যে পাতা চলে আসলো, ঠিক আছে, এই যে পাতা চলে আসলো। এরপরে মনে করেন যে এখানে এর বোটা আমি শেষ করে দিলাম। এর বিভিন্ন ক্যারেক্টার থাকে, এই যে একটু ক্যারেক্টার গুলো একটু দেখাই দেন, তাহলে রিয়েলিস্টিক বাস্তবসম্মত যে বিষয় সেটা কিন্তু সুন্দরভাবে ফুটে উঠবে। এবার এটা আলো ছায়ার মাধ্যমে কিভাবে আমরা ফোটাতে পারি? তাহলে আমাদের সর্বপ্রথম কাজ হবে কি, সর্বপ্রথম কাজ হবে আমাদের যে যে পাতাগুলো নিচে আছে, অর্থাৎ যে পাতাটি সামনে আছে সেটাকে আমরা লাইট রাখবো, এবং যে পাতাটি নিচে আছে সেটাকে আমরা কি করব, ডার্ক করে দেবো। তাহলে এই পাতাটা নিচে আর এটা উপরে, তাহলে আমরা এটা ডার্ক করে দিলাম। এটা হলো ফার্স্ট টোন, আপনাদের শিখাইছিলাম না? এরকম ফার্স্ট টোনের মাধ্যমে আপনারা এটা ডার্ক করবেন, ঠিক আছে। এটা আমি আরো ছোট করে দেখাতে পারতাম, কিন্তু আপনাদের বোঝার জন্য একটু বড় করে দেখালাম। এই যে ফার্স্ট টোনের মাধ্যমে আমরা এই পাতাটা কি করলাম, ডার্ক করে দিলাম ফার্স্ট টোনের মাধ্যমে। কিন্তু ফার্স্ট টোনটা কিভাবে দিবেন, পেন্সিলের চাপ সব সময় কম রাখবেন। চাপটা কম রাখলে সেটা ফার্স্ট টোন, মানে খুবই হালকা করে এরকম টোন দিবেন। তাহলে এখানে একটা আমরা কি করলাম, ডার্ক করে দিলাম। তাহলে এখানে একটা নিচে আছে, তাহলে এই নিচে এটাও ডার্ক করে দিলাম, ঠিক আছে। ফার্স্ট টোনের মাধ্যমে আমরা ডার্ক করে দেবো। যে এই পাতাটা নিচে আছে। এবার একটা জিনিস খেয়াল করবেন, যে সব জায়গায় যেন আবার একই রকম আপনার স্কেচ না হয়। ফার্স্ট টোন দিচ্ছেন কিন্তু সব জায়গায় যেন একই রকম না হয়। তাহলে এটা একই রকম হবে না, কখন হবে না, যে এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে যে কখন একই রকম করা যাবে না আর কখন করা যাবে। তাহলে আমরা একই রকম করার হাত থেকে কিভাবে বাঁচবো? তাহলে যে জায়গাটা আমার এই যে পাতার নিচে সেই জায়গাটা একটু ডার্ক করে দিতে হবে, ওই ফার্স্ট টোনের ভিতরে একটু ডার্ক করে দিতে হবে। তাহলে বোঝা যাবে যে এই জায়গাটা একটু বেশি ডার্ক, মানে ফার্স্ট টোনটা দেওয়ার পরে আপনি এটা খেয়াল করবেন। এরপরে এইটাও আবার নিচে, আমরা এই নিচের অংশটা এখান থেকে এই যে দিয়ে দিলাম, ঠিক আছে। উপরের অংশ কিন্তু আমরা কিছুই করছি না, উপরের অংশ আমরা ওইভাবে হালকা ভাবে রেখে দিচ্ছি, কিন্তু মানে কোনো স্কেচ করে নাই। আমরা জাস্ট নিচের যে পাতাগুলো সেগুলো একটু দেখা দিচ্ছি, আর বাকি পাতাগুলো কিন্তু আমরা স্কেচ করছি না। এবার এখান থেকে এই পাতাটা আবার নিচে চলে গেছে এইটুক, আবার এইটুকু কিন্তু উপরে। সুতরাং ওখানে আমার কিছু করার দরকার নেই। তাহলে আপনারা কিন্তু সহজেই বুঝতে পারছেন যে কোন পাতাটা উপরে আর কোন পাতাটা নিচে। এটা কিন্তু আপনারা সহজে এখন বুঝতে পারছেন। কিভাবে বুঝতে পারছেন? আলো ছায়ার মাধ্যমে কোন পাতাটা উপরে আছে এবং কোন পাতাটা নিচে আছে সেটা আলো ছায়ার মাধ্যমে আপনারা স্পষ্ট বুঝতে পারছেন। এবার পাতার বোটাগুলো একটু একটু শক্তিশালী করে দেন, একটু মোটা করে দেন পাতার বোটাগুলা।
এবং এই জায়গাগুলো একটু ডার্ক করে দেন, তাহলে দেখবেন যে এখানে পাতার যে ভোরটা থাকে, উষা একটা ভাব থাকে, সেই ভাবটা চলে আসবে। ঠিক আছে, সেই ভাবটা চলে আসবে একটু হালকা একটু উষা করে দিলেই। দেখেন, রিয়েলিস্টিক যে পাতার যে গঠন থাকে সেটা কিন্তু চলে আসছে। এখন আমরা এবার কি করব, উপরে পাতাগুলো ফার্স্ট টোন দেবো, নিচের পাতাগুলো দেবো সেকেন্ড টোন। তাহলে আমরা প্রথমে দিয়ে নিলাম, নিচের পাতাগুলো ডার্ক করে নিলাম, তাহলে আমার খুব সহজেই আমি বুঝতে পারলাম যে এই পাতাগুলো আমার নিচে আছে। এর কারণে ছায়া এর উপরে পড়ার কারণে এগুলো আমার কি হচ্ছে, সাদা না থেকে কালো হয়ে যাচ্ছে, ডার্ক হয়ে যাচ্ছে। এবার আমরা এগুলো কি করব, ফার্স্ট টোন দেবো, এগুলো ফার্স্ট টোন দেবো। তার আগে আপনারা কি করে নিতে পারেন, যে এগুলো সেকেন্ড টোন দিয়ে নিতে পারেন। সেকেন্ড টোনের চাপটা কি হবে, একটু তুলনামূলকভাবে বেশি হবে। যেটুক জায়গা নিচে আছে শুধু সেইটুক জায়গা, ঠিক আছে, আর যেটুক জায়গা উপরে ভেসে আছে সেটুক জায়গা আমার কিছু করার দরকার নেই। এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে আমার ওই যে পাতার যে শিরাগুলো থাকে এগুলো যদি দেখাতে চান, তাহলে কিন্তু এরকম করে সেই জায়গাগুলো একটু ডার্ক করতে হবে। সেটা হলো গভীর ডার্ক থাকবে এরকম। এই যে, মানে এই পাতাটা কিন্তু আমরা সহজেই ফুটিয়ে তুলতে পারছি। এই যে, এরপর এখানেও সেম ভাবে আমরা এই মাঝখানে এই রেখাটা কিভাবে দেবো, একটু ডার্ক করে দেবো। এবং এই যে যে সেরা, এই সেরাগুলো এরকম ক্রসিং করে আমরা দিয়ে দেবো। এবং সেকেন্ড টোনটা দেওয়ার সময় এই জিনিসটা দিয়ে নেবেন, তাহলে আপনাদের কাজ করার জন্য সুবিধা হবে। এখানেও সেম ভাবে আপনারা এই যে পেন্সিল একটু চাপ দিয়ে এই যে রেখাগুলো একটু দিয়ে নেন, মানে সেরা পাতার যে সেরাগুলো থাকে এগুলো একটু দেখাই দেন। দিয়ে যে জায়গাটা নিচে আছে শুধু সেই জায়গাটা একটু গভীর করে ডার্ক করে দেন। এই যে ডার্ক করে দিলেই দেখেন পাতার যে রিয়েল ক্যারেক্টার সেই ক্যারেক্টার কিন্তু চলে আসছে। এইভাবে এরকম সুন্দর করে শিরাগুলো দিয়ে দেবেন, পাতার যে শিরাগুলো সেগুলো এরকম সুন্দর করে আপনারা দিয়ে দেবেন। দরকার হয় আপনারা একটা আহ পাতা গাছ থেকে ছিঁড়বেন, বা সরাসরি গাছের পাতা দেখে অঙ্কন করবেন যে পাতাটা কেমন হয়। তাহলে আমরা এটা সেকেন্ড টোন দিয়ে নিলাম। দেওয়ার পরে যেগুলো উপরে আছে সেইগুলো আমরা হালকা করে ফার্স্ট টোন দিব। এবং আমাদের ওই যে পাতার শিরা এগুলো একটু দেখাই দেবো, এই পাতার শিরাগুলো দেখাই দেবো এবং ফার্স্ট টোনের মাধ্যমে এটা রেখে দেবো। ফার্স্ট টোন দিয়ে এর আর কোনো কাজ নেই, ফার্স্ট টোন দেওয়ার পরে ওর আর কোনো কাজ নাই। এর এরকম শিরাগুলো আমরা দেখাই দেবো সুন্দর করে। এই জায়গাটা কম, এই জায়গাটা কম স্পেস হবে, মানে আপনার ছায়াটা হবে কম, কারণ একদম কিন্তু উপরে ফ্রন্ট সাইডে আছে, এই জন্য এর নিচের অংশটা একটু ডার্ক করে দিবেন, কিন্তু উপরের অংশ লাইট রাখবেন। দরকার হয় পেন্সিল দিয়ে ইরেজ করে দিবেন, পেন্সিল দিয়ে ইরেজ করে দেবেন, তাহলে ওই অংশটা লাইট লাইট থেকে যাবে। এবং এই অংশটা ডার্ক, এই ডার্কটা সুন্দরভাবে বোঝা যাবে। সর্বশেষ ফিনিশিং যে কাজটা করবেন, যে যেখানে লাইট আছে, এখানে লাইট আছে না, তাহলে এই জায়গাটা একটু বেশি করে ডিপ ডার্ক করে দিবেন। এই জায়গাটা একটু বেশি করে ডিপ ডার্ক করে দেবেন, তাহলে দেখবেন যে ওই জায়গাটা জাম করে ফুটে উঠছে। ওই জায়গাটা কি হচ্ছে, জাম করে ফুটে উঠছে। এটা হলো আপনার সর্বশেষ ফিনিশিং এর যে কাজগুলো দেখানো হয় সেটা দেখাচ্ছে। এই যে এখানে ফার্স্ট টোন দিয়ে রেখে দেবেন, ওটা উপরে তো ওটা থাক, ওইভাবে থাক। সব জায়গায় যে স্কেচ করা লাগে তা না, কিছু কিছু জায়গা আপনার বাদ রাখতে হয়। স্কেচের নিয়ম হলো আপনার কিছু ঢেকে আবার কিছু ছেড়ে, কিছু আপনি ঢেকে দিলেন আবার কিছু ছেড়ে দিলেন, দিয়ে আপনি স্কেচ করবেন। এখানে আপনি ডার্ক দেবেন, এই নিচেরটা, নিচেরটা একটু ডার্ক দিয়ে দেবেন, দেখবেন যে সুন্দর মতো ছায়া বোঝা যাচ্ছে। উপরে ছায়াটা নিচে এসে যে পড়ছে সেটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে, এবং আপনার বুঝতে মোটেই কষ্ট হবে না। তাহলে এই জায়গাটা আপনি কি একটু এই যে এই যে রাউন্ডটা, এই যে পাতার যে রাউন্ডটা, এই রাউন্ডটার সাথে উপরের সাথে একটু হালকা মিলাই একটু ডার্ক করে দিবেন, মানে ওই জায়গাটা
এই পাতাটা থেকে এই পাতাটার দূরত্ব বোঝা যাবে। এই পাতা থেকে এই পাতার দূরত্বটা, এটা উপর নিচে, এটা সহজে বোঝা যাবে। এই জিনিসটা আপনার সর্বশেষ ফিনিশিং এ গিয়ে করা লাগবে। যে এই পাতাটা যে নিচে, সেজন্য এখানে একটু ডার্কটা বেশি করে দিলাম, কারণ এর ছায়াটা এখানে পড়ছে। এদিকে আবার ঠিকই থাকবে, ওদিকে ঠিকই থাকবে, কিছু করার নেই। এরপরে আপনি এই এই জায়গাগুলো এক সাইড সম্পূর্ণ একই রকম করবেন না। এই যে যে এই ছায়াটা একটু ডার্ক করে দিলেন, আবার এখানে একটু ডার্ক করে দিলেন, আবার মনে করেন যে লাইট রাখলেন, আবার এখানে একটু ডার্ক করে দিলেন। এই যে মানে ডার্কের পাশে লাইট থাকবেই। ডার্কের পাশে কি থাকবে? লাইট অবশ্যই আপনাকে রাখতে হবে, তাহলে সেটা জাম করে ফুটে উঠবে। আর যদি তা না রাখেন তাহলে কিন্তু সেটা ফুটবে না। আমার কথা কি বুঝতে পারছেন? আওয়াল সাহেব, আমার কথা বুঝতে পারছেন? আওয়াল। তারপর এই যে রেখাগুলো একটু স্ট্রং করে দিবেন, এই যে ওভার রাইটিং করে, ওভার করে, সব জায়গায় না, কিছু কিছু জায়গায় যেগুলো একটু মিশে মতন গেছে সেগুলো একটু মানে স্পষ্ট করে দিবেন। তা দেখবেন যে জাম করে ফুটে উঠছে। যে এই জায়গাটা স্কেচ করার সময় একটু হয়ে গেছে, একটু করে দিলাম, জাম করে আরো ফুটে উঠছে, দেখতে ভালো লাগবে। এই যে একটু ডার্ক করে দিলাম, এই যে ভাজে ভাজে একটু ডার্ক করে দিলাম, তাহলে এই বিষয়টা আরো ফুটে উঠলো। এই যে একটু ডার্ক করে দিলাম, এখানে লাইট রাখলাম, এখানে একটু ডার্ক করে দিলাম। তো দেখেন, জীবন্ত মনে হবে, পাতাগুলো কি মনে হবে? জীবন্ত মনে হবে। এই বিষয়গুলো আপনার একটু খেয়াল রাখতে হবে। আশা করি সুন্দর মতো বুঝতে পারছেন। মানে পাতা যদি এরকম ঝোপ অঙ্কন করেন, ছোট পাতা ক্যারেক্টার অনুযায়ী, তাহলে এইভাবে অঙ্কন করবেন। আর দূরের পাতা, দূরের পাতাগুলো আপনি কি করবেন? ছোট ছোট ক্ষুদ্র আকৃতি করে নেবেন আগে। ঠিক আছে? মনে করেন যে আপনি এখান থেকে এই যে গাছ অঙ্কন করলেন, এই যে গাছ অঙ্কন করলেন, এই যে আপনি গাছটা অঙ্কন করলেন, এরপর আপনি কি করছেন? এখান থেকে এরকম উল্টা উল্টা ভাবে দিচ্ছেন। তারপর আপনি কি করছেন? এখান থেকে এরকম সোজা ভাবে দিচ্ছেন। উল্টা ভাবে দেওয়ার পরে এখান থেকে সোজা ভাবে দিচ্ছেন। আবার কেউ কেউ এখান থেকে এরকম দুইটা ডাল দেখা দিচ্ছে। ঠিক আছে? এরকম দুইটা ডাল দেখা দিচ্ছে, বা কেউ এমনি রাখছে। ঠিক আছে? এটাও রাখতে পারেন, আবার আপনি সিম্পল ভাবেও দিতে পারেন। এটাও দেখা দিতে পারেন, আবার সিম্পল ভাবেও দিতে পারেন। এই যে এইভাবে, মানে এক একজনের ইচ্ছে এক এক রকম। কেউ উপরে এরকম গ্যাপ রেখে এটা দিতে পারে, আবার কেউ মনে করেন যে সরাসরি এটা দেওয়ার পরে এই ডাল না দিয়ে আর একটা ছোট একটা দিতে পারে। তার মানে সেটা এরকম হতে পারে। এই যে মনে করেন যে ডাল, এখন এটা এরকম দিয়ে এর উপরে এরকম দিলেন, এর উপরে একটা এরকম দিলেন। এইরকম সিস্টেমে আপনি করতে পারেন, আবার এইরকম সিস্টেমে করতে পারেন। এখন এটা যদি আপনি পাতাকে সুন্দর রূপে দেখাতে চান স্কেচের মাধ্যমে, তখন কিন্তু এই রেখাগুলো আর এরকম থাকবে না। তখন কিন্তু ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে পাতার কারণে। অর্থাৎ আপনি ড্রয়িং এর সময় এই সিস্টেমে ড্রয়িং করবেন, আর যখন এটাকে স্কেচ করতে যাবেন তখন কিন্তু আপনার এই সিস্টেমটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমার এই যে যে জিনিসটা আছে এখানে, এই জিনিসটা যদি আমরা স্কেচ করতে চাই, এখানে যদি আমরা আলো ছায়া দেখাতে চাই, তাহলে আমার ছায়া পড়ছে কোথায়? এর ছায়া পড়ছে আমার এখানে। তাহলে আমরা এখানে কি করবো? এরকম করে সুন্দর করে ফার্স্ট টোন দিয়ে নেবো। এই যে নিচের অংশ কি করব? ফার্স্ট টোন দিয়ে নেবো, যে আমার এখানে ছায়া পড়ছে। আবার এর ছায়া পড়ছে কোথায়? এখানে। এইভাবে এই যে চুলের কাটিং এর কথা বলছিলাম না, চুলের কাটিং এর মতো আপনার মনে করেন যে এরকম উপরে উঠতে থাকবে। চুলের কাটিং এর মতো উপরে উঠতে থাকবে, এবং যত উপরে উঠবে তত হালকা হবে, যত উপরে উঠবে তত কি হবে? হালকা হবে। এখানেও সেম, যত উপরে উঠবে তত কি হবে? আপনার হালকা হবে। আর এরকম বাড়বে, এরকম স্কেচ করার সময় এরকম এর বিস্তারটা এরকম বাড়বে। মানে আমি কিন্তু একটা জিনিস আমাদের বারবার দেখানোর চেষ্টা করছি, যে যেখানে আমি ডাক দিচ্ছি তার পাশে অবশ্যই লাইট রাখছি। যেখানে আমি ডাক দিচ্ছি তার পাশে কি রাখছি? লাইট রাখছি। এটা আপনি খেয়াল করবেন, একটু দেখেন, ডার্কের পাশে কিন্তু অবশ্যই লাইট থাকবে।
এটা আপনার মাথায় রাখতে হবে। এইভাবে আমরা কি করছি, আমাদের স্কেচটাকে সম্পূর্ণ জায়গা জুড়ে বিস্তার করে দিচ্ছি। এই যে পাতার যে ক্যারেক্টার, এই যে একটু বাড়তি আবার একটু কম, এটা হলো পাতার রিয়েল ক্যারেক্টার। ঠিক আছে, সর্বশেষ এইভাবে আপনারা অঙ্কন করবেন। অঙ্কন করতে 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 দেখবেন যে একটা সুন্দর একটা নকশা বা পজিশন দাঁড় করাই ফেলছেন। এরপরে সর্বশেষ আপনাদের কিছু অরিজিনাল ক্যারেক্টার দেখা দিতে হয়। সে অরিজিনাল ক্যারেক্টার গুলো কিভাবে দেখাতে হয়, সেগুলো এরকম রিয়েলিস্টিক ছোট ছোট পাতা, এরকম ছোট ছোট পাতা, এরকম কিছু ছোট ছোট এরকম পাতা দেখা দিতে হয় এরকম করে করে। ঠিক আছে, এরকম করে করে ছোট ছোট পাতা কিছু দেখা দিতে হয়, দিয়ে বাকি অংশগুলো একটু ডার্ক করে দিতে হয়। ঠিক আছে, বাকি অংশগুলো একটু ডার্ক করে দিতে হয়। এই যেরকম পাতা দেখা দিলে যে রিয়েলিস্টিক যে ভাব, যে এখানে গাছের পাতার যে রিয়েলিস্টিক যে ভাবটা, সেটা সুন্দর মতো চলে আসে। ঠিক আছে, আবার কেউ মনে করেন যেরকম ঘষার মাধ্যমে এই যে পাতা, এই যে ছোট ছোট ক্যারেক্টারের যে পাতা, এটা ঘষা মানে এরকম চাপ দিয়ে স্কেচের মাধ্যমে আবার দেখানো যায়, স্কেচের মাধ্যমেও দেখানো যায় এরকম চাপ দিয়ে দিয়ে। এই যে আমি কিন্তু সব জায়গায় একই রকম দিচ্ছি না, এরকম চাপ দিয়ে দিয়ে বিভিন্ন ক্যারেক্টারের সমন্বয়ে দেখানো যায়। আমি কিন্তু একসাথে দুইটা দেখানোর চেষ্টা করতেছি, যে সরাসরি ছোট ছোট পাতা কিছু ড্রয়িং করে বাকি অংশ আপনি এরকম করে স্কেচ করে দেবেন। এই সাইডে একটা মনে করেন যে এর দুই সাইড দুই রকম ভাবে দেখানোর চেষ্টা করতেছি। একটা শুধুমাত্র ঘষা স্কেচের মাধ্যমে দেখাচ্ছি, আর একটা এরকম পাতা অঙ্কন করে দেখাচ্ছি। এই যে পাতার ক্যারেক্টার গুলো কেমন হয় সেটা আমরা স্কেচের মাধ্যমে এরকম করে দেখাচ্ছি। এই যে চাপ দিয়ে দিয়ে, এখানে কিন্তু পেন্সিলে চাপ দিয়ে দিয়ে আমরা কিন্তু সব জায়গায় সমান চাপ দিচ্ছি না। যেখানে আমার লাইট দরকার সেখানে আমরা চাপ দিচ্ছি কম, এবং যেখানে আমার ডার্ক দরকার সেখানে চাপ দিচ্ছি বেশি। তাহলে এইভাবে এইভাবে আমরা কিন্তু আমাদের পাতার স্কেচটা করে ফেলতে পারবো। এইভাবে, এটা একটা টেকনিক। ঠিক আছে, এইভাবে আমাদের গাছের পাতা স্কেচটা করে ফেলতে পারবো। এবং আমরা এখানে একটা ডাল দেখা দিতে পারি, এরকম চিকন করে একটা ডাল দেখাই দেবো। কিন্তু এই ডালটা একটা জিনিস খেয়াল করতে হবে, এই ডালটা চতুর্দিকে আমার কি রাখতে হবে, ডার্ক রাখতে হবে, এবং এই ডালটাকে লাইট রাখতে হবে। কারণ যখন ডার্ক করে করবেন তখন এই ক্যারেক্টারটা আপনাকে বজায় রাখতে হবে, এই ক্যারেক্টার আপনার বজায় রাখতে হবে। যে ডালের চতুর্দিকে ডার্ক থাকবে কিন্তু ডালটা কি থাকবে, লাইট থাকবে। ডালটা এরকম লাইট রাখতে হবে, তাহলে ওইটা ডালের যে ক্যারেক্টার ওটা সুন্দরভাবে ফুটে উঠবে। এরপরে এই সাইডে আমরা কি করছিলাম, এরকম ছোট ছোট এরকম কুচি কুচি পাতা দিয়ে, সব জায়গায় না কিছু কিছু জায়গায় দিয়ে, মানে এটা বোঝানোর চেষ্টা করছিলাম যে এখানে পাতা আছে, এখানে পাতা আছে, এরকম কিছু কিছু জায়গায় জায়গায়। আর বাকিটা আমরা কিন্তু ডার্ক করেই দিচ্ছি, কিছু 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 জায়গায় জায়গায় এরকম একটু পাতার ক্যারেক্টার দিয়ে বাকিটা আমরা কিন্তু সুন্দর মতো ডার্ক করার চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে এরকম করে আমরা কিন্তু এরকম কিছু কিছু জায়গা এরকম ফাঁকা রেখে আমরা এরকম করে সুন্দর করে ডার্ক করে আমাদের পাতার যে রিয়েল যে ক্যারেক্টার এটা ফোটাতে পারি। এই যে আমরা দুই একটা করে ফাঁকা রাখছি আর বাকিটা কি করে দিচ্ছি, ডার্ক করে দিচ্ছি। দুই একটা করে ফাঁকা রাখছি আর বাকিটা কি করছি, ডার্ক করে দিচ্ছি। এইভাবে আমরা আমাদের পাতার যে ক্যারেক্টার টোন সেটা বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, এভাবে আমরা পাতা এই সিস্টেমে অঙ্কন করতে পারি, এই সিস্টেমেও অঙ্কন করতে পারি। এরপরে আমরা গাছের ডালটাকে হালকা করে স্কেচ করে দেবো, দেওয়ার পরে আমাদের গাছের ডালের ভিতরেও আমাদের আলো ছায়া রাখতে হবে। তাহলে এইটা উপরে, তাহলে এইটা নিচে, তাহলে এটা একটু ডার্ক বেশি হবে, এটাও খেয়াল রাখতে হবে। এবং এই সাইডে লাইট পড়ছে, তাহলে এই সাইডে কি হবে, হালকা স্কেচ হবে, আর এই সাইডটা স্কেচ হবে একটু গাঢ়। তাহলে বোঝা যাবে যে এর আলো এই দিক থেকে আসছে এবং এইদিকে আলো পড়ছে। এরকম করে গাছের কাণ্ড বর্ধিত করে দিবেন।
বা আপনার যে গাছ অঙ্কন করতে যাচ্ছেন সেই গাছটা এভাবে অঙ্কন করে এরকম ভাবে স্কেচ করতে পারবেন। তাহলে আলো ছায়ার মাধ্যমে গাছের পাতা বের করতে পারবেন সরাসরি। এই সিস্টেমে এরকম করে আপনার এরকম স্কেচ করার মাধ্যমে পেন্সিল নিয়ে এরকম ঘাসাবেন, ঘাসাতে 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 দেখবেন যে এখান থেকে একটা ডাল বের করে দিলেন। এই যে সুন্দর করে একটা ডাল বের করে দিলেন, ওই ডালের সাইডে সাইডে ঘাসাবেন, ঘাসাতে ঘাসাতে এখান থেকে শেষ। আবার কিছু দূর আসার পরে এই যে ঘাসালেন, ঘাসাতে ঘাসাতে এখান থেকে আবার একটা ডাল দেখা দিলেন। এখানে পাতা আছে কিছু, এখান থেকে আবার ডাল দেখা দিলেন, এখান থেকে আর একটা ডাল দেখা দিলেন। যে এইভাবে আপনারা কিন্তু এই যে গাছ তৈরি করতে পারবেন। ঠিক আছে, আবার কেউ সরাসরি মনে করেন যে এরকম অঙ্কন করে নিয়ে তারপর স্কেচ করতে পারে। যে যেমনটা সহজ মনে করে, যে যেমন ভাবে সহজ মনে করে সেইভাবে অঙ্কন করবে। ঠিক আছে, যেমন ভাবে আপনার কাছে সহজ মনে হবে আপনি সেইভাবেই অঙ্কন করবেন। এটাই হলো আপনার কাজ। এই যে এরকম ক্যারেক্টার দিয়ে আমি এটা কিভাবে দিচ্ছি দেখেন, আবার দেখাচ্ছি। যে আর সবসময় একটা জিনিস চিন্তা করবেন যে গাছের বিস্তার একটু বেশি হবে সবসময়। তাহলে বিস্তার বেশি হলে যখন ঝাপটি মেরে থাকবে গাছের পাতাগুলো এরকম ঝোপ হয়ে থাকবে, তখন অটোমেটিকলি দেখতে ভালো লাগবে। তখন অটোমেটিকলি সেই জিনিসটা দেখতে ভালো লাগে। আর আমি কি করছি, এই যে এখানে একটা পাতার ক্যারেক্টার দিলাম, এখানে হালকা রাখলাম, কারণ এখানে তো আমি ডার্ক করে দিচ্ছি, এখানে হালকা রাখলাম। আবার এখানে একটা ডার্ক করে পাতার ক্যারেক্টার দিলাম, আবার এখানে হালকা রাখলাম, আবার এখানে একটু ডার্ক করে দিলাম, আবার হালকা রাখলাম, আবার ডার্ক করে দিলাম। এই যে এইভাবে পাতার বিস্তার বাড়ছে, এইভাবে পাতার বিস্তার বাড়ছে, এইভাবে এইভাবে পাতার বিস্তার বাড়ছে। এখন আপনাদের সব থেকে বড় কাজ হবে যে আপনারা এইটা বেশি প্র্যাকটিস করবেন, এইটা। আপনারা সবসময় চেষ্টা করবেন যে এইটা প্র্যাকটিস করার জন্য, এটা এরকম। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কি করবেন, এরকম করে আগে অঙ্কন করে নেবেন। নেওয়ার পরে এই যে প্রথমে এই নিচের অংশ ডার্ক করে নেবেন, এরকম নিচের অংশ ডার্ক করে। আর ডার্কটা একই রকম করবেন না, ঠিক আছে, ডার্কটা একই রকম করবেন না। এই অংশ যদি বেশি ডার্ক দেন তাহলে এর উপরে অংশগুলো আবার আপনার লাইট দেওয়া লাগবে। এর উপরের অংশগুলো লাইট দেন, আবার এখানে ডার্ক দেন। ঠিক আছে, এরকম। তারপরে এখান থেকেও ডার্ক হবে, যে ভাঁজ, এই ভাঁজটা আপনি ডার্ক করে দেবেন। ঘোরায় ঘোরায় টোন দিবেন, মানে সোজাসুজি টোন দিবেন, বিভিন্ন অ্যাঙ্গেলে টোন দেবেন। তো দেখবেন যে অটোমেটিকলি দেখতে ভালো লাগবে। এদিক থেকে দিলেন, এদিক থেকে দিলেন, তাহলে দেখেন অটোমেটিকলি গাছের শেপ আপনার চলে আসবে। যে আমি কিন্তু শুধু রেখা দিচ্ছি, রেখা, এই যে টোন, ভাষা টোনের মাধ্যমে যে রেখার যে বিস্তার সেটা বোঝানোর চেষ্টা করছি। এই যে এরপরে আমরা এখান থেকে একটা চিকন করে একটা ডাল দেখা দিতে পারি। এই জায়গা থেকে আমরা চিকন করে একটা ডাল দেখা দিতে পারি। যখন চিকন করে এখান থেকে আমরা ডাল দেখাবো, তখন এই নিচের অংশটা ডার্ক করে দেবো একটু। নিচের অংশটা একটু ডার্ক করে দেবো, এখানে এই উপরের অংশটা একটু ডার্ক করে দেবো। তাহলে দেখেন সুন্দর মতো পাতাগুলো যে রিয়েল ক্যারেক্টার সেটা ফুটে উঠবে। এইভাবে এই সাইডেও সেম ভাবে করবেন, এই সাইডেও কি করবেন, সেম ভাবে করবেন।
এখানে এরকম গাছের ডাল দেখা দিতে পারেন, আপনার ইচ্ছা। তা আপনার ইচ্ছা শক্তির উপরে নির্ভর করছে। এইভাবে আপনি সুন্দর করে ফুটিয়ে তুলতে পারেন। এরপরে লাস্টে গিয়ে একটা আপনার ইয়ে আছে, সিস্টেম আছে, সেটা হলে এখন শেখাবো না, সেটা আরো কিছুদিন আপনাদের প্র্যাকটিস করার পরে শেখাবো। রাবারিং করা বা ইরেজ করা, ইরেজ কিভাবে করতে হয় সেটাই। এবার মনে করেন সাপোজ আপনি যদি মনে করেন যে আমার এই অংশটা ছায়া লাগবে একটু বেশি, তাহলে এই যে একটা ছায়া সিস্টেম আছে, ঠিক আছে, একটা ছায়া দেওয়ার সিস্টেম আছে গাছের, এই যে অটোমেটিকলি কিন্তু ছায়া চলে আসছে। তারপরে মনে করেন যে ঝাপসা ঝাপসা দেখা যায় না সাইড দিয়ে, ওই ঝাপসা দেখানোর জন্য এরকম করে, এটা এরকম করে দেওয়া যায়। ঝাপসা যে দূরে যে ধোঁয়াশা যে ভাবটা, ওই ভাবটা আনার জন্য, দূরের ধোঁয়াশা ভাবটা আনার জন্য আমরা এরকম করে দিতে পারি। আর এটা কিভাবে দিতে পারেন আপনারা, সাদা কাগজ দিয়ে ঘষা দিবেন, অথবা আঙ্গুল দিয়ে ঘষা দিবেন। আঙ্গুল দিয়ে ঘষা দিলেও হবে, সাদা কাগজ দিয়ে ঘষা দিলে হবে, অথবা আঙ্গুল দিয়ে ঘষা দিলেও হবে। তাহলে মনে করেন যে সুন্দর মতো সবকিছু ফুটে উঠবে। এভাবে আপনারা বিভিন্ন গাছের ক্যারেক্টার ফুটে তুলতে পারবেন। আজকের ক্লাসের বিষয়বস্তু কি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। এ নিয়ে কি কোনো প্রশ্ন আছে? স্যার গতদিন নাকি ক্লাস হয়েছিল, ওই যে স্যার বুঝাইছেন এরকম কিছু বললেন, আজকে প্রথম না ক্লাস? আপনি আজকে প্রথম ক্লাসে, কিন্তু এগুলো তো আপনি জানেন, এই সিস্টেম গুলো আগে শিখেছেন? হ্যাঁ স্যার, না জানি, মানে বললেন যে গতদিনে শিখাইছে তাই বলছি। গতদিন তো ওনারা তো শিখছে, ওনারা ওই ইয়ে শিখছিল, আলোচনার বিষয়টা শিখছিল। ও আপনারা স্যার, অনুষ্ঠান ও নিবন্ধনের আর আমাদেরকে একসাথে ক্লাস করাচ্ছেন? জি, বিষয়বস্তু সব একই। ও হ্যাঁ স্যার, বুঝতে এগুলো পারছি তো। বিষয়বস্তু তো সব একই, আপনারা এক কথায় উত্তর পড়বেন, কিন্তু ড্রয়িং করবেন তো সবই একই। ঠিক আছে, আপনার তো প্রশ্নগুলো বিস্তারিত পড়া লাগতেছে না। আর ওনারা প্রশ্ন বড় আকারে পড়বেন, আর আপনারা পড়বেন সংক্ষিপ্ত আকারে। মনে করেন যে ওনারা পড়ছে রোমান শিল্পকলা সম্পর্কে আলোচনা করো, আর আপনার ওখান থেকে পড়তে হবে যে রোমান শিল্পকলা বলতে কি বোঝো, রোমান শিল্পকলার কয়েকজন শিল্পীর নাম বলো, রোমান শিল্পের উল্লেখযোগ্য শিল্পকলা সম্পর্কে একটু বলো, তারপরে কয়েকটা রোমান শিল্পকলার নাম বলো। আপনি এরকম সংক্ষিপ্ত আকারে পড়ছেন ভাইবার জন্য, ঠিক আছে? জি স্যার। এখন আপনার এই বিষয়গুলো অবশ্যই জানা দরকার, এই যেগুলো আছে আপনাদের দেখালাম, এইগুলো আপনাদের লাগবেই। এটা হলো আলো ছায়ার ব্যবহার। এটা কি? আলো ছায়ার ব্যবহার, মানে আলো ছায়া ব্যবহার করে বিভিন্ন বিষয়বস্তু ফুটিয়ে তোলা সহজেই যায়, এটাই আর কি। তাহলে আপনারা সবাই এই যে বিষয়বস্তুগুলো দেখলেন, এইটা একটু প্র্যাকটিস করবেন। যে আপনারা একটা পাতা দেখাতে পারেন, বা দুইটা পাতা, একটা পাতার কিন্তু আলোচনায় দেখানো যায়, নিচের পাটের উপরের পাটের এই বিষয়টা। মনে করেন যে একটা পাতা ভাসে পড়ে আছে, তার ক্যারেক্টারটা কেমন হয়? মনে করেন যে এই যে মাঝখানের শিরা, এটা হলো মাঝখানের শিরা, এই যে ভাসে পড়ে আছে। এখন আপনি এই জায়গা থেকে নিয়ে এই যে এখানে শেষ করে দিলেন, আবার এখান থেকে নিয়ে এই যে এখানে শেষ করে দিলেন। এরপরে কি হবে, এই জায়গা থেকে এটা এই দিকে চলে আসলো, এটা কি হয়, এরকম হয়, এরকম, এই যে ভাসে যখন পড়ে থাকে। আর এগুলো হলো ভিতর দিক থেকে থাকে এরকম, মানে এই দিকগুলো ডাবল পার্ট থাকে, আর ওইটাই একটা পার্ট থাকে। এখান থেকে এরকম আসে, এই যে
এই বুঝতে পারলেন, যখন ভাঁজেই পড়ে থাকে তখন এই একটা পার্ট শুধু এখান থেকে আপনার দেখা যাবে, আর এর দুই পার্ট দেখা যাবে এই সাইডে। এটা আর একটু মোটা করে দিলে ভালো লাগতো, এই পাতা অনুযায়ী আর একটু মোটা করে দিলে, না দিলেও সমস্যা নেই। এখন এর এই সাইডটা কি ভিতরে, তাহলে এই সাইডটা ডার্ক হবে। এই সাইডটা যখন ভিতরে তখন এই সাইডটা কি হচ্ছে আমার ডার্ক হচ্ছে, আর এই সাইডটা উপরে, এই জন্য এই সাইডটা হালকা ডার্ক। এই সাইডটা আবার উপরে লাইট পড়ছে, এই জন্য এই সাইডটাও হালকা ডার্ক। তাহলে আমরা যে জিনিসটা বুঝলাম সেটা হলো কি, যেখানে লাইট পড়বে সেখানে কি হবে, ডার্ক হবে কম, আর যেখানে লাইট পড়বে না, ছায়া পড়বে, সেখানে হবে ডার্ক হবে বেশি। সেখানে ডার্ক হবে কি বেশি। এই জিনিসটা তো আপনারা সহজে বুঝতে পারছেন যে কোথায় ডার্ক হবে আর কোথায় লাইট হবে, জিনিসটা বুঝতে পারছেন তো সবাই? জি স্যার। এই যে এইভাবে এই এমনি আপনারা কিন্তু এসব জিনিস শিখেননি, আগে শিখছেন? হ্যাঁ স্যার, আলো স্যার তো শেখাননি আমাদের এর আগে, মানে সেরকম। কারণ আপনাদের তো শুধু ড্রয়িংটা দেখানো হয়েছে, এখন তার দেখালে হবে না, কারণ যত দিন যাবে তত কঠিন হবে। আপনারা ছিলেন একদম বেসিক লেভেলে, যার কারণে আপনারা সহজে পার পেয়ে গেছেন, কিন্তু এখন যারা শিখবে তাদের কিন্তু ডিটেল শিখতে হবে এবং জানতে হবে। আর ভাইভাতে কেমন ধরনের ছবি যদি আঁকতে বলে তাহলে দিবে, মানে ওখানে তো অনেক সময় লাগবে, এরকম ছবি তো আর দিবে না। না, কুইক ড্রয়িং দেবে, কুইক ড্রয়িং। ফল ফুল এরকম কিছু ছবি কি দিতে পারে, না, মানে এগুলা না, ওনাদের ইচ্ছা, ঠিক না আছে। স্যার, তাহলে এখন কোন ড্রয়িং গুলা বেশি প্র্যাকটিস করলে ভালো হবে আমাদের জন্য? সেইগুলো করাবো যেগুলো আপনার প্র্যাকটিস করলে ভালো হবে। আপনার প্রশ্ন করতে পারে স্কেচ জিনিসটা কি, আপনি একটা পাতা স্কেচ করে দেখান তো, বা স্কেচের সিস্টেম একটু কিছুটা একটু দেখান তো। তারপরে বলতে পারে যে পার্সপেক্টিভ একটু দেখান, তা আপনি এটাই তো পার্সপেক্টিভ দেখাতে পারেন। এই যে মাঝখানের যে অংশটা, এটাই তো পার্সপেক্টিভ দেখাতে পারেন। কারণ এর দেখেন, একটা পাতা নিচে একটা উপরে, এটা তো পার্সপেক্টিভ, দূরে কাছে হুম। মাঝখানে, এটা তো পার্সপেক্টিভ দেখাতে পারেন। অর্থাৎ যেগুলো আমাদের প্র্যাকটিস করাবো সেগুলো আপনাদের প্রত্যেকটা জিনিসই কাজে লাগবে, ঠিক আছে। আর ভাইবা নিয়ে অত টেনশন করা লাগবে না, ভাইবা অনেক সহজ হবে। আর যে কথাগুলো বলবো সেইগুলো একটু মনোযোগ সহকারে একটু শুনলেই ভাইবা পার হয়ে যাবেন। বেশি যে জিনিসটা লাগবে 6 to 10 পর্যন্ত আপনাদের যে মাস্টারি, যে আপনি প্রশিক্ষণ দেবেন বাচ্চাদের, ওই জিনিসগুলো এখন আপনাদের আয়ত্ত করতে হবে। ওই জিনিসগুলো আয়ত্ত করতে পারলে ভাইবাতে যা দিবে আপনি পারবেন। স্যার ওই বইগুলা তো আছে, ওইগুলা কি এখন এমনিতেই পড়বো, মানে রিডিং? কেন নয়, আপনি ক্লাস টিচার হবেন, তাহলে আপনি কেন পড়বেন না? আপনি এখন থেকে পড়বেন, পড়ে নিজের আয়ত্তে রাখবেন, তাহলে ক্লাসে গিয়ে আপনার আর হয়রানি হতে হবে না। যে আগামীকাল ক্লাসে কি পড়াবো তা আগে থেকে বাড়িতে প্র্যাকটিস করতে হবে, তারপর যেতে হবে। কি আমি প্র্যাকটিস করলাম বোর্ডে, স্টুডেন্টদের শেখালাম আর এক রকম, এটা আর হবে না, ওইটা আর হবে না। যারা নতুন 19তম নিবন্ধনে পরীক্ষা দিবেন, আপনাদের কিন্তু অনেক সুন্দরভাবে শেখানো হচ্ছে, কারণ আপনারা কিন্তু যারা 18তম পরীক্ষা দিয়েছে এদের চাইতে আরো একটা চ্যালেঞ্জ আমাদের সামনে এসে মানে হাজির হচ্ছে, আর একটু বড় চ্যালেঞ্জ। কারণ তারা যতটা সহজভাবে পার হয়ে গেছে, আপনাদের কিন্তু পার হতে একটু কষ্ট হবে। এর জন্য আপনাদেরকে একটু শক্তভাবে শিখতে হবে, এবং আপনাদের উপকার হবে। আপনারা যখন চাকরি ক্ষেত্রে যাবেন, যারা 18তম নিবন্ধনে চাকরি পরীক্ষা দিয়েছে, এদের থেকে আপনাদের জন্য অনেক সহজ হবে চাকরির যে আপনার প্রেক্ষাপট যেটা থাকবে। কারণ আপনারা শুরু থেকেই কঠিন ভাবে শিখছেন, কিন্তু তারা কিন্তু ফাঁকি দিয়ে গেছে,
পাশ করবে এরকম একটা শিক্ষা অর্জন করে গেছে, নিবন্ধনটা পার হবে কোন রকমে সেই রকম। ঠিক আছে, এক কথায় বলতে পারেন যে এই 18তম ভাইবাদের জন্য আপনাদের এই বিষয়গুলো শেখানো হচ্ছে, এটাও আপনারা ভাবতে পারেন। আবার ভাবতে পারেন যে 18তম যারা ভাইবা দিচ্ছেন আপনারা ভাবতে পারেন যে ওনাদের আগে থেকেই প্রিপারেশন নেওয়া হচ্ছে শক্তভাবে, যেহেতু হাতে অনেক সময় আছে সুতরাং যে কোনো বিষয়টা অনেক সুন্দর করে শেখানো হচ্ছে, এটা ভাবতে পারেন। এক কথায় আমার আর্ট জিনিসটা এমন ভাবে শিখতে হবে যেমন যাই দিক না কেন আমি যেন পাই, পৃথিবীর যে জিনিস দিক না কেন আমি যেন সেই জিনিসটা অঙ্কন করতে পারি, তাহলে তো মনে কোনো ভয় নেই, যাই দিক আপনি তো পারবেন। কি ইমরান হোসেন, শিখতে হলে তো এমনও শিখতে হবে নাকি যে আমাকে যাই দিক না কেন আমরা যেন পারি। আমাদের টার্গেট কি এটা না, নাকি আমার টার্গেট যে কোনো রকমে পাস করে মানে চলে গেলেই বাকি, এরকম টার্গেট নাকি আপনাদের? ইমরান সাহেব, ইমরান ওখানে মনে হয় নেটের সমস্যা। জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনতে পাচ্ছেন, তাহলে আপনাদের টার্গেট হবে কি যে আমাদের যাই দিক না কেন যাই আসুক না কেন আমরা যেন সেটা সহজে মোকাবেলা করতে পারি, জি স্যার। এটাই হওয়া উচিত না কি টার্গেট, নাকি কোন রকমে নিবন্ধটা পার করতে পারলে বাকি এরকম টার্গেট? না স্যার, ভালোভাবে শিখতে হবে। হ্যাঁ ভালোভাবে শিখতে হবে। আর আপনাদের এই ভাইবা 18তম ভাইবা এবং আপনাদের ক্লাসে একসাথে নেওয়ার এই মানে একমাত্র উদ্দেশ্য এটাই যে ওনাদের থেকে আপনারা অভিজ্ঞতা নেবেন, এবং আপনাদের যেহেতু শুরু থেকে শেখানো হচ্ছে 18তম যারা ভাইবা দেবে ওনারাও শুরু থেকে একটু শিখুক। ঠিক আছে, ওনারা একটু শুরু থেকেই শিখুক, তাহলে আর ভয় থাকবে না, তাহলে সারা জীবন মনের মধ্যে একটা ভয় থেকেই যাবে। মুন্নিকে যদি এখন বলা হয় মুন্নি সামনে তো 16ই ডিসেম্বর আছে, তা 16ই ডিসেম্বর বিদায় দিবস উপলক্ষে আপনি একটা আলপনা একটু ডেকোরেশনের কাজটা করে দেন, আপনি তো আর্টের টিচার, মুন্নি তো চোখে সর্ষের ফুল দেখা শুরু করে দেবে। এই যে একটা না ভয়, স্যার, আগের চাইতে আগে তো পেন্সিল ধরতেই পারতাম না স্যার, এখন তাও অনেকটাই হয়, একটা ধারণা আছে। না আপনার তো আপনি তো কখনো আলপনা আঁকেননি, আলপনা আঁকতে পারেন? না, আগে ওগুলা তো হিন্দু মেয়ের আগে আগে ছবি ছাড়া তো আঁকাতাম না, এই এটার হওয়ার পর থেকে মানে আচ্ছা, ছবি আঁকা। আলপনা আলপনা তো আপনি আঁকেননি কখনো, আলপনা আঁকতে গেলে কিছু নিয়ম আছে, তারপরে আপনার একটা মঞ্চ ডেকোরেশন করতে গেলেও তার কিছু একটা নিয়ম আছে। তো এই যে বিষয়গুলো আপনাকে আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন আমার কথা বলি, আমার যদি একটা বিয়ে বাড়ি নিয়ে যাই, তা সেই বিয়ে বাড়িতে গিয়ে আমার প্রথম বলে যে আপনি একটু বরের নাম এবং কনের নাম কক্সিটি কেটে দিয়ে একটু সুন্দর করে আঁকতে দেন। এবার মনে করেন যে আমি পরিচয় দিচ্ছি আমি চারুকলার স্টুডেন্ট, আমি আর্টের টিচার, এখন যদি আমি ককশিট কেটে বা আমি যদি ওই আর্ট করে যদি না লিখে দিতে পারি, মনে করেন যে আমি ককশিটের কাজ কখনোই করিনি, কিন্তু আমি যদি ওই একটা নকশা না করে দিতে পারি, একটা সুন্দর একটা যদি মঞ্চ তৈরি করে না দিতে পারি, তাহলে তা ওরা এমনিতে হয়তো আমার সামনে কিছু বলবে না, কিন্তু পিছনে তো বলবে যে আর্টের টিচার হয়ে কি করছে, সে নিজেই একটা মন সাজাতে পারে, একটা নকশা তৈরি করতে পারে। আপনার কাছে এগুলো দাবি করবে, কর্তৃপক্ষ আপনার কাছে দাবি করবে যে আমাদের আর্টের টিচার খুবই ভালো, খুবই দক্ষ, সে এবার বিদায় দিবসের বিভিন্ন মোটো, তারপরে প্রতীক, লোগো, এসবগুলো সে নির্ধারণ করবে, তারপরে দায়িত্ব দিয়ে দিবে। তো এই বিষয়গুলো সম্পর্কে তো আপনার ধারণা থাকতে হবে। তার মানে কি, ধারণা থাকা মানে কি, আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি যে ক্লাস নেবেন সেই ক্লাসে যাওয়ার আগে বিষয়বস্তুটা আপনার তো প্র্যাকটিস করা দরকার, আপনার তো সেই বিষয়টা জানা দরকার। হ্যাঁ স্যার, তা তো ঠিকই।
এই জন্য আপনাদের এই বিষয়গুলো শেখানো হচ্ছে। স্যার, যে স্টুডেন্টরা কি সুন্দর করে দেয়ালে যে এত সুন্দর করে আঁকছে, এদের তো সবাই তো মানে আর মানে চারুকলার স্টুডেন্ট না হওয়া সত্ত্বেও তো কেউ কেউ অনেক সুন্দর করে আঁকছে। এই যে ক্যালিওগ্রাফি যেগুলা, হ্যাঁ, এই যে দেয়ালে যে সব চিত্র, ওরা কেউ মানে সাধারণ স্টুডেন্ট student সারা না। বাংলাদেশে যেটা চলছে। ওরা কেউ সাধারণ স্টুডেন্ট না, ওরা ক্যালিওগ্রাফি অঙ্কন করে। ওরা অনেক দিন ধরে ক্যালিওগ্রাফি প্র্যাকটিস করছে। আর যারা সাধারণ স্টুডেন্টরা ছবি আঁকছে, তাদের ছবি দেখলেই আপনি বুঝতে পারবেন। তাদের ছবি দেখলেই আপনি বুঝতে পারবেন যে এরা সাধারণ স্টুডেন্ট। আর যারা হ্যাঁ, প্রফেশনাল, তারা অনেক আগে থেকে এটা চর্চায় আছে, প্র্যাকটিসে আছে, তাদের অঙ্কন দেখলে আপনারা বুঝতে পারবেন। আর রঙিন জিনিস সবসময় সুন্দর লাগে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। রঙিন জিনিস দেখতে অনেক সুন্দর লাগে। আর ক্যালিওগ্রাফি ওই জিনিসটা আসলে অন্য একটা জিনিস। তো ওখানে আলাদা প্র্যাকটিস করতে হয়। ওটা হলো আর্টের মধ্যে, কিন্তু ওই জিনিসটা না গুরুত্ব কম। ক্যালিওগ্রাফি ওটা আলাদা একটা সেক্টর, ডিজিটাল মার্কেটিং এর ভিতরে চলে যাবে, এবং ওর মার্কেটও খুব কম, খুব একটা বেশি না। ক্যালিওগ্রাফির আপনার এর আবিষ্কার হয় যখন আপনার এই যে বারো ভূয়া ঈসা খান, মানে মুসলিমরা যখন আপনার এই এই জনপদ দখল করে, যখন ব্রিটিশ হুম, থেকে আপনার এই মুসলমানরা জয় করে নেয় এই জনপদ, তখন এই ক্যালিওগ্রাফির আবিষ্কার হয়। এটা হলো মূলত ক্যালিওগ্রাফি আসছে মূলত এই যে মুসলিম শাসনামল থেকে। এখন আমার বক্তব্য হলো, আমাকে যে কোনো জিনিস, যে কোনো বিষয় এমন ভাবে জানতে হবে যেন আমার ভয় না থাকে, যে এই জিনিসটা আসলে এই, যেমন মনে করেন এবার হঠাৎ করে মায়ের কোলে শিশু দিয়েছে। এখন যারা অঙ্কন করতে পারে তাদের কাছে তো মায়ের কোলে শিশু কোনো বিষয় না। একটা মা অঙ্কন করে দেবে, তারপরে একটা কোলে বাচ্চা দিয়ে দেবে, শেষ। কিন্তু মনে করেন যারা শুধু পাশ করার জন্য শিখছে, কোনো রকম পার করতে পারলেই বাকি, তাদের কাছে তো এটা কঠিন হবে। এখন আমার কাছে কথা হলো, ওই রকম কঠিন কোন পরিবেশ যেন তৈরি না হয়। আমার জন্য যে কোনো বিষয় অনেক সহজ হয়ে যায়। আর ভাইবা নিয়ে আপনাদের টেনশন করতে হবে না, ভাইবাতে যা ধরবে কাগজপত্র ঠিকঠাক করে গুছ করে রাখবেন, রেখে ভাইবা দিতে যাবেন, হাজির হবেন। দুই একটা প্রশ্ন করবে, আপনারা পারলে ভালো, না পারলে বলবেন যে আমরা, আমার এটা স্মরণে আসছে না এই মুহূর্তে, আমি এটা স্মরণ করতে পারছি না। এরকম কথা বলবেন, জানি এটা পারবো না, এটা জানি না, এরকম কথা বলবেন না, ঠিক আছে? জি আমি স্যার। আপনাদের ভাইবার ক্লাস আলাদা করব এখন না। এই আপনাদের এনাদের সাথে প্র্যাকটিক্যালের এই মূল বিষয়গুলো শেষ হইলে তারপরে আপনাদের ভাইবার আগে তখন ক্লাস আলাদা করব। স্যার, রেজাল্টের কতদিন পরে ভাইবা হয়? 10 থেকে 15 দিন। 10 থেকে 15 দিন। আর আপনাদের একটা জিনিস বলি, আমার এই 19তম নিবন্ধনে যারা কোর্স করছে, এরা কিন্তু অনেক শান্ত এবং অনেক ভদ্র, এবং এরা একটা একটা আগুন, ঠিক আছে? এরা কিন্তু একটা একটা আগুন। কারণ এদেরকে শুধু আমি একবার শিখাই দেবো, একবার বলে দেবো, গ্রুপে ফটফট করে দিয়ে দেবে, কাজ দিয়ে দেবে। কিন্তু আপনারা প্রায় অনেক ফাঁকিবাজ, অনেক ফাঁকিবাজ। হ্যাঁ স্যার, আমাদের সময় তো খালি প্রতিদিন ঝগড়া লাগে, কি এক ঝামেলা! সবাই করছিল, বিরক্ত নিজে, ছোট বাচ্চাদের মতো সব ব্যবহার। কিন্তু 19তম নিবন্ধনটা অনেক সুন্দর করে একদম গুছানো হবে, আমার আত্মবিশ্বাস। আর 19তম নিবন্ধন যারা ভর্তি হয়েছে, এই পর্যন্ত যারা ভর্তি হয়েছে, যে আওয়াল সরকার বা ইমরান, আরো কয়েকজন আছে, আমি তো এখানে সবার নাম দেখতে পাচ্ছি না। এই যে আরো কয়েকজন আছে, এনারা অনেক ভদ্র এবং অ্যাক্টিভ আছে। এরকম অ্যাক্টিভ থাকলে আমার টেনশন নাই, এদের আমি আগুন বানাই দেবো, একদম আগুন হয়ে যাবে এরা। 4 বছর মেয়াদের মতন অঙ্কন করে।
স্যার 18তম আপনার স্টুডেন্ট যেগুলা পরীক্ষা দিছে সবাই কেমন দিছে? আপনার সাথে তো সবারই কথা হয়েছে। হ্যাঁ, সবাই মোটামুটি ভালোই দিচ্ছে। এখন বাদ বাকি আল্লাহ ভরসা।